হ্যালো স্টুডেন্টস। আচ্ছা, আজকে আমি তোমাদের আর একটা কবিতা পড়াবো। সেটা হলো নবম শ্রেণীরই। দেখো, আকাশে সাতটি তারা। আকাশে সাতটি তারা, জীবনানন্দ দাশ। কবি হলেন জীবনানন্দ দাশ। আচ্ছা, চলে আসছি আমি নেক্সট স্লাইডে। দেখো, জীবনানন্দ দাশ সম্পর্কে আমি কিছু তথ্য যেমন রেখেছি। 1899 থেকে 1954। কবি জীবনানন্দ দাশ 1899 সালে জন্মগ্রহণ করেছেন। 1954 ওনার জীবনাবসান ঘটেছে। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যে রবীন্দ্র পরবর্তী যুগের উনি কবি ছিলেন। তাই বলছে, রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এই কবির জন্ম অধুনা বাংলাদেশের বরিশালে। তাহলে তোমাদের যদি প্রশ্ন দেয় যে জীবনানন্দ দাশের জন্ম কোথায়, তাহলে বলতে হবে বাংলাদেশের বরিশালে। ঠিক আছে, বরিশালে বললেও হবে, শুধু বরিশালে বললেও হবে। তার প্রথম কাব্যগ্রন্থ হলো ঝরা পালক, যেটা 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার প্রথম কাব্যগ্রন্থের নাম কি? ঝরা পালক। আচ্ছা, অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা প্রভৃতি। তাহলে যদি বলে দুটো কাব্যগ্রন্থের নাম বলো বা তিনটে কাব্যগ্রন্থের নাম বলো, তাহলে বলবে ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, তিনটে। আর যদি চারটে বলে, তোমরা কিন্তু চারটে মুখস্থ করে রাখার চেষ্টা করবে, চারটে মনে রাখার চেষ্টা করবে। ঝরা পালকটা তো বলবে তার প্রথম কাব্যগ্রন্থ। সাতটি তারার তিমিরও রয়েছে। ঝরা পালক যদি চারটে মনে রাখতে হলে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, এইগুলো মনে রাখলেই হবে। ঠিক আছে? আচ্ছা, তো তার রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে তার রচিত কয়েকটা আখ্যান, যেটা বললাম, মাল্যবান, সুতীর্থ, জলপাইহাটি, এইগুলো। ঠিক আছে, যেটা রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। আচ্ছা, এবার আমি চলে আসছি পরের স্লাইডে। দেখো, কবিতার নাম আকাশে সাতটি তারা। কবি হলেন জীবনানন্দ দাশ। কি বলছে দেখো, কবিতা আমি আগে প্রথমে পাঠ করব, তারপর মানে বোঝাতে বোঝাতে আমি এগিয়ে যাব। দেখো, আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি তো। দেখি নাই অত অজস্র চুলের চুমা হিজলে, কাঁঠালে, জামে ঝরে অবিরত। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝড়ে রূপসী চুলের বিন্যাসে। ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট স্ট্যাঞ্জার আমি আগে মানেটা বলে দিই। দেখো, বলছে আকাশে যখন সাতটি তারা ফোটে, সাতটি তারা মানে আমরা জানি সপ্তর্ষি মণ্ডল। সাতটা ঋষির নাম অনুযায়ী এই সাতটি তারা হয়েছে। সাতটা ঋষির নাম কি? দেখো, পাশে রয়েছে পেন্সিল দিয়ে লেখা: বশিষ্ঠ মুনি, মরীচি, অত্রি, অঙ্গির, পুলহ, পুলস্ত আর ক্রতু। ঠিক আছে, তো এই সাতটি তারা যখন ফোটে, তখন কবি বলছেন আমি সেই সময় ঘাসে বসে থাকি। কামরাঙা লাল মেঘ মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে রয়েছে। তাহলে লাল মেঘটা কী, কামরাঙা পাখির মতো লাল রঙের মেঘ, সেটা কি? মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ের কাছে ডুবে রয়েছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। তাহলে সন্ধ্যাটা কেমন? বাংলার অপরূপ প্রকৃতি বোঝাতে তিনি এই উপমাগুলো ব্যবহার করেছেন। তো বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। আকাশের যে কালো মেঘ, কালো আকাশ, মেঘ নয় আকাশ, সেটাকে কেশবতী কন্যা বলা হয়েছে। তো আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে, যেন মনে হচ্ছে তার চুলটা যেন আমার চোখে মুখে এসে পড়েছে। পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি। পৃথিবীর কোনো
মানে পাহাড় পর্বত বা অন্য কোনো পথ, হ্যাঁ, সেই পথের কথা পরে রয়েছে, কোনো পথ এই কন্যারে মানে এই কেশবতী কন্যাকে দেখেনি। আচ্ছা, দেখি নাই অত অজস্র চুলের চুমা হিজলে, কাঁঠালে জামে ঝরে অবিরত। মানে সেই অন্ধকারটা যেন কেশবতী কন্যার, অন্ধকারটাকে এখানে কেশবতী কন্যা বলা হচ্ছে। তো কেশবতী কেশ, হ্যাঁ, চুলের সেই যেন মনে হচ্ছে চুমা মানে চুম্বন, হিজল গাছ, কাঁঠাল গাছ আর জাম গাছে যেন অবিরত ঝরে পড়েছে। তাহলে এখানে কটা গাছের কথা উল্লেখ রয়েছে বলবে 3টে গাছের কথা উল্লেখ রয়েছে। হিজল আছে, কাঁঠাল আছে আর জাম আছে, ঠিক আছে? হিজল গাছ, কাঁঠাল গাছ আর জাম গাছ, এই 3টে গাছের কথা এখানে উল্লেখ করা হয়েছে। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ রূপসীর চুলের বিন্যাসে, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ রূপসীর চুলের বিন্যাসে। কেশবতী কন্যাকে রূপসী বলা হয়েছে, তার চুলের বিন্যাসে কিন্তু স্নিগ্ধ গন্ধ একটা পাওয়া যাচ্ছে, সেটাই উনি বলছেন। আচ্ছা দেখো, পরের স্ট্যান্ডায় যাই। পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ। এখানে পল্লী প্রকৃতির রূপ বর্ণনায় কবি এই সমস্ত জিনিসের উল্লেখ করেছেন। কি কি উল্লেখ করেছেন? নরম ধানের গন্ধ, আচ্ছা, কলমির ঘ্রাণ, হ্যাঁ, কলমি ফুল তোমরা জানো নিশ্চয়ই, হাঁসের পালক, স্বর, পুটিদের পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, হ্যাঁ, একটা গন্ধ আছে পুঁটি মাছেদের, চাঁদা আর সরপুটি এগুলো হলো মাছ, ঠিক আছে? তাহলে 2 ধরনের মাছের কথা আছে, চাঁদা আর সরপুটি। আচ্ছা, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখান, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। ক্লান্ত নীরব মানে নীরবতা, মানে আমরা যখন চুপ থাকি সেটাকে নীরবে থাকা বলে, হ্যাঁ। তো সেই লাল লাল বটের ফল, ব্যথিত গন্ধ, ওই যে গন্ধটায় ব্যথিত হয়ে গেছে, হ্যাঁ, তারা গন্ধ পেয়ে ক্লান্ত হয়ে গেছে, তো ক্লান্ত নীরবতা, চুপ করে রয়েছে। এরই মাঝে বাংলার প্রাণ, এত কিছুর মাঝে কিন্তু বাংলার পল্লী প্রকৃতির প্রাণ, ঠিক আছে? আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাইটে। তাহলে কবি যেন হাঁপ ছেড়ে বাঁচছেন। পল্লী প্রকৃতির রূপ রস বর্ণনা তিনি করে গেছেন, প্রকৃতির অপরূপ রূপ বর্ণনায় তিনি আকাশে 7টি তারা যখন ওঠে তখন কবি নিজেকে প্রকৃতির সাথে এমনভাবে একাত্ম করে নিয়েছেন যেন যখন আকাশে 7টি তারা ওঠে তখন উনি টের পান। বুঝতে পেরেছ? তিনি প্রকৃতির সাথে একাত্ম হয়ে গেছেন। এবার আমি সারমর্মে চলে আসছি। দেখো, সারমর্মেও বিশেষ কিছু নেই, শুধু উপমাগুলো একটুখানি আমি ব্যাখ্যা করে দিয়েছি, হ্যাঁ, এটাই সারমর্ম। যেমন দেখো, কবি জীবনানন্দ দাশ তার কবিতায় প্রকৃতির রূপের বর্ণনা করেছেন, ঠিক আছে? তিনি বলছেন আকাশে যখন 7টি তারা উঠেছে তখন তিনি ঘাসে বসে আছেন, হ্যাঁ, নরম ভিজে ঘাস, ওখানে তিনি বসে আছেন। ভিজে ঘাসের কথা বলেনি, তবে ঘাসে বসে আছে। কামরাঙা পাখির মতো রঙের, পাখির মতো যে লাল কামরাঙা পাখি, সেই পাখির মতো রঙের লাল মেঘকে তিনি মৃত মনিয়া পাখির সঙ্গে কিন্তু তুলনা করেছেন। তিনি এটা কিন্তু তুলনা টেনেছেন কার সাথে? মৃত মনিয়া পাখির সাথে। প্রকৃতির অপূর্ব রূপ বর্ণনায় তিনি বলছেন লাল মেঘ গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। প্রকৃতির শান্ত অনুগত রূপ বোঝাতে বাংলার কালো আকাশকে কেশবতী কন্যা আর সন্ধ্যাকে নীল রঙের সাথে তুলনা করেছেন। সেই কেশবতী কন্যার চুল কবির মুখের ওপরে যেন পড়ে। রাতের এই কেশবতী কন্যাকে পৃথিবীর কোনো পথ দেখেনি। কবির কল্পনায় ধরা পড়েছে কেশবতী কন্যার চুলের অজস্র চুম্বন হিজল, কাঁঠাল, জামে অবিরত ঝরে পড়েছে। আমি আগেই বলেছি 3টে গাছের কথা এখানে উল্লেখ করা হয়েছে। কি কি গাছের কথা বলা হয়েছে? হিজল, কাঁঠাল আর জাম, ঠিক আছে? সেই কেশবতী কন্যা এক রূপসী হয়ে উঠেছে, যার চুলের বিন্যাসে গন্ধের কথা উল্লেখ করেছেন, ঠিক আছে? পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, ঘ্রাণ মানে কি? গন্ধ, শীত হাতখান, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের উল্লেখ তিনি করেছেন, যার ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, ঠিক আছে? আচ্ছা, এত কিছুর মাঝে বাংলার প্রাণ,
সাতটি তারার ওঠা কবি টের পেয়েছেন। বাংলার পল্লী প্রকৃতির অপরূপ রূপময়তার বর্ণনা তিনি করেছেন। ঠিক আছে, তাহলে এই গেল সারমর্ম হয়ে গেল। এসো এবার কবিতা প্রসঙ্গে কিছু তথ্য জেনে নিই। যেমন দেখো, রূপসী বাংলা 1957 সালে এটা প্রকাশিত হয়েছে। আমরা আগেই দেখেছি এটা জীবনানন্দ দাশের একটা কাব্যগ্রন্থ। তো এই কাব্যগ্রন্থের 6 সংখ্যক বা 6 নম্বর কবিতা হলো এই আকাশে 7টি তারা। ঠিক আছে, আচ্ছা চলো প্রশ্নোত্তর পর্বে চলে আসি আমি। 1 নম্বরে দেখো, আকাশে কয়টি তারার কথা কবি উল্লেখ করেছেন? 7টা তারার কথা। কামরাঙা লাল মেঘকে কিসের সাথে তুলনা করা হয়েছে? মৃত মণিয়ার সাথে। কামরাঙা লাল মেঘ কোথায় ডুবেছে? গঙ্গাসাগরের ঢেউয়ে। বাংলার সন্ধ্যা কেমন? নীল। কেশবতী কন্যা কেন বলা হয়েছে? কালো আকাশের জন্য। কেশবতী কন্যার অজস্র চুলের চুমা কোথায় পড়েছে? হিজলে, কাঁঠালে, জামে। ঠিক আছে, স্নিগ্ধ গন্ধ কোথায় ঝরে? রূপসী চুলের বিন্যাসে। কাদের মৃদু ঘ্রাণের কথা বলা হয়েছে? চাঁদা সরপুটিদের। কিশোরীর কেমন হাতের উল্লেখ করেছেন কবি? চাল ধোয়া ভিজে হাত। কিশোরের পায়ে কি? দলা মুথা ঘাস। বটফলের রং কি? লাল রং। 7টি তারা কি? 7 জন ঋষি বা সপ্তর্ষি। 7 জন ঋষির নাম কি? বশিষ্ঠ, মরীচি, অত্রি, অঙ্গির, পুলহ, পুলস্ত, ক্রতু। ঠিক আছে, এবার আমি চলে আসছি নেক্সট স্লাইডে। দেখো কিছু বড় প্রশ্ন, যেমন হচ্ছে কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো। লাইন তুলে তোমাদের প্রশ্ন আসবে। কোন কবিতার অংশ? বলবে তোমরা আকাশে 7টি তারা কবিতার অংশ। প্রসঙ্গ উল্লেখ করে নিজের ভাষায় লেখো। এটা কামরাঙা লাল মেঘ কেন বলা হয়েছে? আগেই বলে দিয়েছি যে কামরাঙা লাল মেঘ কামরাঙা পাখির রঙের সাথে তুলনা করে লাল মেঘকে মৃত মণিয়ার সাথে তুলনা করা হয়েছে। এটা মেনশন করে তোমাদের লিখতে হবে। 2 নম্বর, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যা কেন বলা হয়েছে? তাৎপর্য বিশ্লেষণ। ওই যে রাতের যে কালো আকাশ তাকে কেশবতী কন্যা বলা হয়েছে এবং সেটি হলো এক রূপসী কন্যা। ঠিক আছে, রূপসী কন্যা মনে হয়েছে। আচ্ছা হয়ে গেল। 3 নম্বরে আছে অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে। কবি কেন এই কথা বলেছেন? তো যেহেতু কেশবতী কন্যার চুল, সেই চুলের চুমা বা চুম্বন হিজল কাঁঠাল গাছে পড়েছে বা জাম গাছে এসে পড়েছে। হিজল কাঁঠাল আর জামের গাছে এসে উপরে এসে পড়েছে, এইটা উনি বলেছেন। সেটা আমি অন্তর্নিহিত তাৎপর্যে বলে দিয়েছি, তোমরা দেখে উত্তর করবে। ঠিক আছে, প্রকৃতির রূপ বর্ণনায় কবি কী কী এনেছেন তোমরা জানো। 2nd স্ট্যান্জায় রয়েছে চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, তারপর আরও যেগুলো রয়েছে, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, এইগুলোর বর্ণনা তিনি করেছেন। ঠিক আছে, এইগুলোই লিখতে হবে, টু দ্য পয়েন্ট আনসার করবে। ব্যাস এতটাই। আজকে ভালো করে খুঁটিয়ে কবিতাটা পড়বে, তাহলেই বুঝতে পারবে। প্রশ্নগুলো ভালো করে পড়ে নিও, উত্তরগুলো পড়ে নিও আর খাতাতে লিখে নিও। ঠিক আছে, অন্তর্নিহিত তাৎপর্যটা পড়ে নিও। আচ্ছা, এত পর্যন্ত, থ্যাংক ইউ।